আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আহ সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদ। এখন এই আলোচনার শুরুতেই আমি কথা বলে নিই। আরশাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আপনি আমাদের এখানে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ আপনার প্রতি। কিন্তু একটা কথা দর্শকদের একটু বললেন, এই অনুষ্ঠান শুরুর আগে আরশাদ ভাই আমাকে বলেছেন যেন সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক, ওনাকে কেবল সাংবাদিক বলবো না সিনিয়র সাংবাদিক বলবো, এটা নিয়ে উনি আমাকে বলেছেন যে সাংবাদিকের আগে আলাদা কোনো অ্যাডজেক্টিভ যুক্ত করার দরকার নেই। তো উনি চাচ্ছেন না, আমি হয়তো এরপর থেকে ওনাকে কেবল সাংবাদিক বলবো। কিন্তু আমি যে সিনিয়র সাংবাদিকটা বলেছি, উনি কিন্তু চাননি, তাও আমি বলেছি। আমি কেন বলেছি এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। আশা ব্যাগ মনে করবেন না, আমি একটু ভূমিকা দিচ্ছি। আমি আমার আচ্ছা। অবস্থানটা আমি ক্লিয়ার করতে চাই। আরশাদ ভাই আমার অনেক সিনিয়র, বয়সের সিনিয়র, পেশায় সিনিয়র, এবং ওনাকে আমি সিনিয়র ভাবতে ভালোবাসি। এখন আমার উপলব্ধি, আমার অনুভূতির থেকে আমি যদি ওনাকে সিনিয়র সাংবাদিক বলি, তাহলে আমি মনে করি আমি এখানে কোনো অন্যায় করি না। এখন ওনাকে আমি, অনেকে বলে না বড় ভাই কেমন আছেন, কারণ আপনি যে বলেন তুমি আমাকে বড় ভাই বললা কেন, খালি ভাই বলো। বলতে পারেন আপনি, আপনি হয়তো বড় হতে চান না, আপনি ভাই হতে চান, এটা আপনার আপনার অনুভূতি। কিন্তু আমি যে আপনাকে ডাকলাম, আমি যে আপনাকে সম্বোধন করলাম, আমার এই অনুভূতিকে আপনি ইগনোর করবেন কিভাবে? এটা আমার ব্যাপার। এখন আরশাদ ভাই কেন না করছেন খেয়াল করেন, আমি এই কথা কিন্তু বলতে চাচ্ছি যে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি। আমরা সিনিয়র সাংবাদিকদের নিয়ে গত কয়েকদিন ধরে এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যে আরশাদ ভাই নিজেই বিব্রত হচ্ছেন যে আমাকে না ওই গ্রুপে ফেলে দেন। এখন যে ফেলে দিবে এটা তো তার সমস্যা, এটা তো আমার আপনার সমস্যা না। যখন এভাবে আমি ভাবি, এটা নিয়ে আমি মনে করি আশাদ ভাই আপনার বক্তব্যটা শুনতে, আমি মাঝখানে দেখেছি আপনি একটা অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করেছেন, ওই বক্তব্যগুলো আমি আবার আপনার কাছ থেকে একবার শুনতে চাই। না, আমার কথা একটাই, সেটা হলো যে সাংবাদিকরা যতখানি পারে তাদের পরিচয়টা একেবারেই মানে না, যদি না একেবারেই না হলে নয় তখনই বলবে, সাংবাদিক বললে ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই আমি কিছুদিন বিডি নিউজ এবং প্রথম আলোতে মানে সম্পাদনার কাজে ছিলাম আর কি। তো সেখানে তারা কোনো একটা রিপোর্ট এসে আমার কাছে দিলে, তো আমি ওইটা এডিট করে বলতাম যে ঠিক আছে। তো তখন বলতো যে বাইলাইনে বলবেন জ্যেষ্ঠ সাংবাদিক অথবা অমুক সিনিয়র রিপোর্টার এরকম বলবেন। তা আমি বললাম যে দেখো, তোমরা যে এটা বলতেছো যে পাঠক তার কি ইন্টারেস্ট আছে, তুমি জ্যেষ্ঠ না কনিষ্ঠ, এটা কি ইন্টারেস্ট? তার ইন্টারেস্ট হলো তোমার কন্টেন্ট নিয়ে, তুমি কি লিখতেছো সেটাতে তার ইন্টারেস্ট। আর তুমি তো তোমার চুল পাকা না চুল কাঁচা এগুলো নিয়ে তো তোমার মানে আহ, তোমার যে কম্পিটেন্সের লেভেল বা তোমার এফিসিয়েন্সি এটা তো প্রমাণ হবে না। এবং আমি আপনারা জানেন যে আমি পৃথিবীর অনেক বড় বড় পত্রিকাতে কাজ করেছি আর কি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, সাউথ চায়না। তো আমি কোনোদিন কোনো মানে কাউকে শুনি নাই যে তাদের ইনসিস্ট করতেছে যে আমাকে বলবা আমি সিনিয়র জার্নালিস্ট কিংবা কিছু। এগুলো করে কি কারা করে জানেন? এগুলো করে ওই আমলারা, বিকজ তারা একটা খানি পদ পদবীকে তারা খুব ভালোবাসে। তাদেরকে বলতে হবে যে আমি অমুক জয়েন্ট সেক্রেটারি, আমি সিনিয়র সেক্রেটারি, আমি অমুক। আর সিনিয়র সেক্রেটারিটা এখন মানে মুড়ি মুড়কির মতো হয়ে গেছে। বিশেষ করে ইউনুস সাহেব তো ক্ষমতায় আসার পরে যারে তারে বাগান থেকে ধরে আনছে। আমাদের পার্টির উপর থেকে খালি প্লেন যাওয়া শুরু। তো উনি এসে দেখলাম যে রাম শ্যাম যদু মধু যারে পাইছে ওনাকে যে কেউ সালাম দিলে, আচ্ছা তুমি, আচ্ছা তুমি আমার সাথে থাকো, তোমাকে সিনিয়র সেক্রেটারি বানাই, আচ্ছা তোমাকে এইটা দিব সেইটা দিব। মানে একটা অদ্ভুত একটা ব্যাপার এই বাংলাদেশে। মানে এই ইভেন আমার ধারণা, নট অনলি ধারণা, আমি মোটামুটি নিশ্চিত যে ইন্ডিয়াতেও কোনো ব্যুরোক্র্যাটকে কেউ সিনিয়র সেক্রেটারি বলে না, জাস্ট সেক্রেটারি অথবা সচিব এই পর্যন্তই। আমেরিকা ইংল্যান্ডের কথা তো ছেড়েই দিলাম, তাদের তো এই সিস্টেমই নাই। কেমন? তো যাই হোক, তারা যায় যাদের যে পদবি আছে সেটা আন্ডার সেক্রেটারি অফ স্টেট বলবে কিংবা কিছু এরকম, আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স এরকম। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের নামের আগে অলংকার গুলো না থাকলেই ভালো।
মানুষ আমরা আমাদের যে কন্টেন্ট, আমরা কি লিখি বা কি কথা বলি, এটা নিয়ে তাদের ইন্টারেস্ট। তারা আমাদের বয়স কত কিংবা আমাদের চুল পাকছে কিনা, আমি কতদিন সাংবাদিকতা, দে আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। না ঠিক আছে, আমার কিন্তু এতে কোনো আপত্তি নাই। আমি নিজেও কখনো কাউকে বলিনি যে ভাই অমুককে আমাকে আপনি সিনিয়র বলেন অথবা অমুক বলেন। তারা বলে তাদের ব্যবসায়িক কারণ বলে, যারা আমাদের উপস্থাপন করে বিভিন্ন পর্দায়, তারা হয়তো ভাবে যদি আমি এই লোকটাকে সিনিয়র হিসেবে উপস্থাপন করি, তাহলে হয়তো আমার দর্শকদের কাছে প্রমাণ হবে, বোঝা যাবে যে আমি একজন বয়স্ক লোককে এনেছি, অভিজ্ঞ লোককে এনেছি আপনাদের সামনে। এটা তাদের ব্যবসায়িক কারণ। কিন্তু আমার বক্তব্যটা হলো, ওনারা এখন যে ট্রলটা করছেন, তারা কিন্তু টেলিভিশনকে ট্রল করছেন, তারা আমাকে করছেন। মানে যে জিনিসটা আমি লিখিনি কখনো, আমি কি নিজে কখনো আমার নামের আগে সিনিয়র সাংবাদিক মাসুদ তোমার লিখেছি? কেউ বলতে পারবে? আমি কি না, কাউকে বলেছি আমাকে সিনিয়র সাংবাদিক বলে? আমি তো বলিনি, আমি কিছুই বলিনি। আমি আমাকে সাংবাদিকও বলতে পারি না। আমাকে এক জায়গায় দাওয়াত করেছে বলার জন্য আমি যে বসেছি, ওনারা আমাকে পরিচয় করে দিয়েছেন। এটা ওনাদের সমস্যা। কিন্তু তো ওনাদের কর্মের জন্য দায় কেন আমার উপর চাপবে? রাইট, ওনারা যখন একদম। বলছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমি এখন সোশ্যাল মিডিয়াতে আরো কিছু দেখতেছি যে কয়েকজনে বলতেছে যে এরা তো সাংবাদিক না, এরা কোথায় চাকরি করে? আরে ভাই, চাকরি না করলে কি সাংবাদিক হওয়া যায় না? আর এখন যে সাংবাদিকতা, যেমন আমি কয়েক জায়গায় গেছিলাম, তো আমাকে তারা বলে যে না, আপনারা তো নেওয়া যাবে না, তার কারণ আপনি সবসময় সরকার বিরোধী লোক। হ্যাঁ, তো আমি বললাম আমার কাজই তো এটা। হ্যাঁ, তো যাই হোক, তারা বলতেছে এখন প্রথম কথা হলো আজকাল সংবাদ মাধ্যমের যে মিডিয়া যে গ্রুপ, মানে মিডিয়ার সংবাদ মাধ্যম, টেলিভিশন বলেন, এগুলো সব মাফিয়াদের মালিকরা হলো মাফিয়া, ভূমিদস্যু, ডাকাত, ব্যাংক ঋণ, এই সমস্ত করছে আর কি। এখন আপনি যদি একটা বিবেকবান মানুষ হন, আর আপনার যদি খুব পয়সা কড়ির খুব একটা অভাব না হয়, তা আপনি এদের কাছে চাকরি করতে যাবেন কেন বলুন তো? তা তার অর্থ কি এই না যে আমি, যেহেতু আমি কোনো মেইন স্ট্রিম পত্রিকাতে আমি কাজ করি না দেখে আমি সাংবাদিক না? তা আমি কি? আমার তো অন্য কোনো পেশা নাই। আমি এটা দিয়ে লেখালেখি, ফ্রিল্যান্স লেখালেখি করি, এটা দিয়ে আমার যা কিছু মানে ইনকাম হয়। তো এটা নিয়ে আমি দেখলাম যে কয়েকজন বলতেছে উনি কোথায় কাজ করে। আরে, তো তোমাদের ওখানে ওই মাফিয়াদের তোমার চাকরগিরি করতে যাবো আমি? আমার যদি প্রয়োজন না থাকে, তুমি কি আমার চাকর পাইছো? বাস এটাই আর কি, এই কথাটাই বলতে চাইছি। কিন্তু আসাদে আমি বলি আপনাকে, এই প্রশ্নের মুখোমুখি আমিও হয়েছি। এখন সরাসরি আমাকে হয়তো অনেকে বলে নাই, কিন্তু লেখালেখি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে মাসুদ কামাল কোথাকার সাংবাদিক, সে আচ্ছা, কোথায় চাকরি করে, লেখালেখি হয়েছে একদম। এখন আমি আচ্ছা, এটাকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ আমার কথা হলো এক্স্যাক্ট, কি, এই লেখা পড়ে যদি কেউ বলে, যদি কেউ ভাবে আমার সম্পর্কে যে আমি কি, তাহলে সেই ভাবনার দায়িত্ব তো আমি নেব না। এটা তার রাইট, সমস্যা। যে ঠিক, বলেছে এবং যে ভেবেছে, এটা তাদের সমস্যা। আমরা তো আমি তো সবাইকে কানে কানে গিয়ে বলবো না, অথবা হাতে পায়ে ধরে বলবো না যে ভাই আপনি আমাকে সাংবাদিক বিবেচনা করেন। এটা আমি বলবো না, বলার তো কোনো দরকার নাই। ধরেন আমি কিছুই না, আমি একজন নাগরিক হিসাবে কথাগুলি বলেছি। যদি কেউ এক্স্যাক্টলি। আমাকে সাংবাদিক হিসেবে উপস্থাপন করে, এটা তার ব্যাপার। আমি যেমন ধরেন আমি বলি একটা কথা, আমি আশাদ ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, সেটা 1988-এ। 88-এ আমি ফিজিক্যালি বেরিয়ে গেছি। আমি আজকে 85-এর মাস্টার। 40 বছর আগে প্রায়। বের হওয়ার পর থেকে আমি এ যাবৎকালে সাংবাদিকতা ছাড়া আর কিছু করিনি। এতগুলি বছরে আমি সাংবাদিকতা ছাড়া আর কিছুই করিনি। আমি সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি, করে আমি এই এই কাজটাই করি। আমার বয়স যখন 62 বছর হয়েছে, তখন আমি মনে করেছি যে আমি এখন আমার রিটায়ারমেন্টের সময় হয়েছে। এবং আমার 62 বছর বয়সে, ঠিক যেই দিন আমার 62 বছর বয়স হয়েছে, সেই দিন আমি আমার যেখানে চাকরি করতাম, আমি বাংলা ট্রিবিউনে মালিককে একটা চিঠি লিখেছি যে আমার বয়স 62 বছর হয়েছে, আমি এখন রিটায়ারমেন্টে যেতে চাই, রাইট। আমি আপনার চাকরি করবো না। তো উনি আমাকে না, না, বলছে ভাই আমি তো এই ধরনের রেজিগনেশন জীবনে পাইনি। আচ্ছা, তো এই আমি এই বললাম প্রসঙ্গে, পান নাই, আমি দিলাম। এই তাহলে প্রসঙ্গে আপনি আরেকটা হঠাৎ কথা করে জি এই বলেন। প্রসঙ্গে আরেকটা কথা বলি আপনাকে, যে আমাকে মানে এক ভূমিদস্যুর একটা ইংরেজি পত্রিকাতে সম্পাদক করতে চাইছিল। তা আমি বললাম যে আমার তো অবস্থা এত খারাপ না যে আমি এই ভূমিদস্যুর সঙ্গে যাবো। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি,
যে আম, আপনার শোতে যে আমি আসি, তার কারণ আমি মনে করি আপনার মধ্যে প্রচন্ড সততা আছে, আপনার ইন্টিগ্রিটি আছে, এবং আমাকে অনেক জায়গায় ডাকে টাকে, কিন্তু আমি যাই না সেখানে। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, এখন তো সাংবাদিক কেউ নাই। এখন টিভি চ্যানেল বলেন, পত্র পত্রিকা বলেন, তারা যারা আছে তারা নিজেরা প্রচার করতেছে যে আমি সরকারি দলের লোক। মানে আমার কাছে তো অদ্ভুত একটা ব্যাপার লাগে যে একটা একটা সাংবাদিক যে হবে, সে কি করে বলে যে আমি বিএনপি সাংবাদিক অথবা আওয়ামী লীগের সাংবাদিক? কি করে? সে তো সাংবাদিক না। তো এটা আমার কথা হচ্ছে যে তুমি তোমার কোন রাইটে, বা তোমার কোন মোরাল রাইট আছে অন্যদের সম্পর্কে বলা? আমাদের তো অ্যাটলিস্ট এই কথা কেউ বলতে পারবে না যে উনি বিএনপির দালালি করছে, কিংবা উনি এখানে আওয়ামী লীগের থেকে পয়সা নিছে বা এরশাদের কাছ থেকে জমি নিছে। আমরা তো সেগুলো করি নাই। আমাদের কাছে এই ধরনের অফার তো ছিল। আমরা কোনোদিন, মানে আমি ব্যক্তিগত কোনোদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রেসিডেন্টের সঙ্গে তার মানে ডেলিগেশনে আমি কোনো সময় যাই, যদিও আমাকে প্রত্যেকবার তারা দেওয়া হচ্ছে। আমি বলছি যে আপনারা জনগণের টাকা এইভাবে মানে উড়াবেন না, আমার কোনো রাইট নেই এগুলো করার। তো এখন আপনি, আর এরা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান লাঞ্চে ডাকছে সাংবাদিকদের, সেইটাতে দেখলাম যে কান্নাকাটি শুরু করছে যারা দাওয়াত পায় নাই, যে আমরা এত রাস্তায় ছিলাম, আমরা এটা আপনার জন্য এটা করছি, আর তারা দাবি করতেছে আমি সাংবাদিক। আর তারা আপনাকে আমাকে তারা বলতেছে আমরা সাংবাদিক না। আরে কি অদ্ভুত ব্যাপার! তো যাই হোক, এগুলো এই আলোচনা আমাদের ব্যক্তিগত আলোচনা হয়ে যাচ্ছে, আমরা এই আলোচনা লম্বা করবো এটা না। এটা ক্লিয়ার করার দরকার ছিল, সেই জন্য আমি বললাম আর কি কথাটা। Anyway, আমরা মূল আমি যদি ডাকি আপনাকে, আমি যদি আপনাকে সম্বোধন করি যে আপনি আমার সিনিয়র ভাই, আমি যদি সম্বোধন করি সাংবাদিক হিসেবে, আপনি আমার অনেক সিনিয়র, আপনাকে সিনিয়র সাংবাদিক বলি, এটা আমার ব্যাপার। আপনি কি আমাকে বলতে পারবেন, আপনি একটু বলতে পারবেন যে আপনি আমার নামে আগে সিনিয়র বললে আমি এটা পছন্দ করি না? না, এটা বলতে পারবেন, কিন্তু এটা বলতে পারবেন যে আমি তাহলে কোনো সাড়া দিব না, তা তো বলতে পারবেন না। আমি ওই জায়গাটা, যাই হোক। আর এখন আমি ইচ্ছা করে বলছি এই কারণে, যেহেতু ওই বোর্ড বাহিনী সিনিয়র সাংবাদিক শব্দ দুটো নিয়ে একটা নাটক করছে, এখন আমি ওদের কথায় ভয় পেয়ে আমি এটা চেঞ্জ করবো না। আচ্ছা, না, ওই আমি আরেকটা বলি, তাদেরকে এত গুরুত্ব না দিলেও হবে। কেমন, তারা অ্যাকচুয়ালি সাংবাদিক না, কেউ, এরা হলো দলদাস, এরা চাকর বাকর ভৃত্য, বুঝলেন না? তো এদের কথার কোনো গুরুত্ব না দিলেই হয়। আচ্ছা আশাদ ভাই, আমরা পয়েন্টে আসি। আমি কতগুলো জিনিস বলতে চাচ্ছি। দেখেন, দেখতে দেখতে কিন্তু এই সরকারের 5 মাস পার হয়ে গেল। সহজ প্রশ্ন, কেমন দেখছেন আপনি? আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? আচ্ছা, ওই ওই সাংবাদিক হিসেবে একটা জিনিস প্রথমেই শিখেছিলাম, আমার নিউ ইয়র্ক টাইমসে আমার যে বস ছিল, তো আমাকে মানে ফার্স্ট লেসনটা বলছিল যে তুমি ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজিবল স্কেপটিক, মানে তুমি প্রচন্ড সন্দেহবাদী হবা, বিশেষ করে যখন ক্ষমতায় যারা থাকে তাদের কোনো কথা তুমি বিশ্বাস করবা না। তুমি যতক্ষণ ভেরিফাই না করবা, তাদের কার্যকলাপ দেখবা, দেখে তারপরে তোমার মানে তোমার যা লেখার বা বলা সেটা বলবে। তো আমি সত্যি কথা বলতে কি, বিএনপি ক্ষমতায় আসার, মানে তারেক রহমান ক্ষমতায় আসার ব্যাপারে অনেকের মধ্যে আমি অনেক উৎসাহ দিতে, আমার তেমন কোনো উৎসাহ ছিল না, বিকজ এরা আগেও ক্ষমতায় ছিল। তো তারা তখন ক্ষমতায় থেকে কি করেছিল না করেছিল সেটা আমি অন্তত খুব ভালোভাবে জানি, আমি তার ভিকটিম ছিলাম। কেমন, তো সেটা তো আমার তো ভুলে যাওয়ার কথা নয়। তো যাই হোক, তারপরেও আমরা যেহেতু আশা নিয়ে থাকি, দেশ ভালো হবে, দেশের মানুষ ভালো হবে, দেশ থেকে অন্যায়, অবিচার এগুলো থাকবে না, মানুষ আইনের শাসনে বিশ্বাস করবে, মানুষ আইন কাছে গেলে তার আইন তাকে রক্ষা করবে, বিচার বিভাগের কাছে গেলে বিচার পাবে, ইত্যাদি, এগুলো যাবে আমাদের নর্মাল যে জিনিসগুলো চাওয়া পাওয়া। আমি কাজ কাম করতে চাই, আমি কাজ কাম করতে পারবো। কিন্তু 5 মাসের মধ্যে প্রথমে দেখলাম, আমি সবচেয়ে বড়, এর মধ্যে আমি বলে নেই, এই প্রধানমন্ত্রী তারেক রহমানের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সে হলো যে তার পোশাক আশাক দেখে, মানে তার মধ্যে আমি কোনো দম্ভ দেখতে পাচ্ছি না। মানে ক্ষমতায় গেলে যে একটা হয়, এইটা আমার কাছে খুবই স্ট্রাইকিং এবং পজিটিভ মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা যেটা, তিনি ওই যে সরকারি গাড়ি টাড়ি ব্যবহার করছেন না, কিন্তু দেখেন আবার তার মন্ত্রীরা সবাই আবার স্যুট, মানে অধিকাংশ স্যুটটাই করতেছে, আবার সরকারি গাড়ি যা ইচ্ছা তাই করতেছে এগুলা। তো আমার কথা হলো যে তুমি যদি তোমার লিডারকে দেখে না শেখো, তাহলে তুমি, তার মানে মনে হচ্ছে যে লিডারের কথা তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না তারা। কেমন,
তো এই জিনিসগুলো আমার কাছে একটা, আমি ডাইকটমি বা একটা কন্ট্রাডিকশন আমি লক্ষ্য করছি। আর দ্বিতীয় যে জিনিসটা আমি একটু হতাশ, সেটা হলো এই, আমি আশা করেছিলাম যে তারা সত্যিকার অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, তারা আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য মানে একদম প্রথম দিন থেকেই কাজ করবে। কিন্তু দেখেন, সবচেয়ে যে প্রথম অধিবেশনে যে বিল গুলা পাশ করলো, তাদের মধ্যে একটা ছিল, মানে অন্তর্বর্তী সরকারের সময় ছিল যে বিচার বিভাগের জন্য আলাদা সেক্রেটারিয়েট করে দিছিল তারা। কিন্তু এরা দেখেন ক্ষমতায় এসে সেটাকে বাতিল করে বাতিল করে দেওয়ার মেসেজটা কি দিল, যে আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি না, তুমি আমার কথায় উঠবা আর বসবা। এটা প্রমাণ পেলাম কিভাবে? মোহাম্মদ ইউনুস নামে যে ব্যক্তি আমাদেরকে 18 মাস শাসন করছে, এবং শাসন তো বলবো না, দুঃশাসন। আচ্ছা, তো ইউনার বিরুদ্ধে নানান রকমের মানে অভিযোগ ছিল, এই যে হামে মৃত্যু, তারপরে ওই গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা, তার শ্বেতপত্র, এগুলো নিয়ে মানুষের রাগ। এতে হাইকোর্টে মামলা করলো কয়েকজন। চিন্তা করে দেখেন, সে বিচারক সেই মামলা মেরিট আছে কিনা তা দেখলোই না, সে শুনানি পর্যন্ত করতে। তো এখন আমার কাছে মনে হয়েছে, আমি আমি আমার ধারণা অনেকের কাছেই মনে হয়েছে, যে বিচারক এখন ভয় পাচ্ছে যে যদি ইউনুস সাহেবের কোনো কিছু, এই মামলা যদি আমি অ্যাকসেপ্ট করি বা আমি এটা শুনানির জন্য দেই, তাহলে আমার প্রধানমন্ত্রী বিরক্ত হবে আমার পরে, তারপরে আমার চাকরি থাকবে না। তো আমার কথা হচ্ছে যে আপনি প্রথম প্রথম এসেই যদি এই ধরনের নেগেটিভ বার্তাগুলো মানুষের সামনে দেন, তো তখন মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা করবে? তারপরে আপনি আরেকটা দেখেন, একটা সাংঘাতিক, মানে আমার কাছে খুবই অবাক করা একটা ব্যাপার থাকে, যে তারা ওই আহ, কি, ব্যাংক সংশোধনী আইন 2026 পাস করছে, সেখানে গ্রামীণ ব্যাংকের ইউনুস সাহেব যত সুযোগ সুবিধা ছিল সবগুলো বহাল রেখেছে। তারপরে আপনি কিভাবে জনগণের টাকা, আপনি তাকে বলছেন যে আগামী 5 বছর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। তো তাদের ট্যাক্স আসে কোথায় জানি, দেখলাম হিসাব টিসাব করে, প্রতি বছর 200 কোটি টাকা। হ্যাঁ, 200 কোটি টাকা। তো 5 বছরে হবে 1000 কোটি টাকা। তো 1000 কোটি টাকা তো সরকারের ইনকাম হতো। তো আপনি এই টাকাটা তাকে কেন আপনি মানে এটা আপনি কোন আইনে, কোন অধিকারে আপনি এটা করবেন? আর এই যে 1000 টাকা যে সরকারের রাজস্ব থেকে চলে গেল, এই টাকাটা তো আপনি জনগণের কাছ থেকে উঠাবেন, টাকাটা তো আসতে হবে কোথা থেকে? তো আপনি একটা ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের আইন পাস করতেছেন কেন পার্লামেন্টে? তো এই পার্লামেন্টে আমি কি করবো? তারপরে দেখেন, ওই যে চান্দাবাজি, তারপরে এগুলা তো মানে হয়েই যাচ্ছে। আজকেই একটা পত্রিকায় দেখলাম ভালুকার এমপি, যেমন সে ওই অমুক দখল, চান্দাবাজি এই সমস্তের মধ্যে আছে। তো তাকে আবার কারণ দর্শার নোটিশ দিচ্ছে। তো নোটিশ দিল, দিলে কি হইলো? এরকম কত মানে কয়েক হাজারকে বহিষ্কার করছে, কিন্তু দেশে কি চান্দাবাজি কমছে? কমে নেই, আরো বেড়ে গেছে প্রচন্ড ভাবে। আরেকটা দেখেন, কিছুদিন আগে এক এমপির ছেলে, সে চাঁদাবাজি করতে গেছে কোথাও, এটা পত্র পত্রিকা আসার পরে মানে আলোচনা হলো যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন। তো দেখেন, পুলিশের কাজ কিন্তু এইগুলা, মানে যদি কেউ অন্যায় করে তাকে ধরা। তো পুলিশ মানে গড়িমসি করতেছিল, তাতে কি বোঝা গেল যে সে সরকারি দলের এমপি। আর যার পরে আমরা পরের দিকে তাকে বলা হয়েছে যে ঠিক আছে, অ্যারেস্ট করলো। আমরা একটু খুশি হইলাম যে না, সরকারি দলের এমপির ছেলেকেও অ্যারেস্ট হয়েছে। ও বাবা, তাকে আনার পরেই আমরা পরে শুনলাম যে ওনাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো মানে একটা অদ্ভুত ব্যাপার। তার মানে তুমি যদি হাজার অন্যায় করো, আর তুমি যদি সরকারি দলের সঙ্গে তোমার সম্পৃক্ততা থাকে, সংশ্লিষ্ট থাকে, তাহলে তোমার জন্য সাক্ষী, তুমি যা খুশি তাই করতে পারো। যার কারণটা হচ্ছে কি জানেন? যার কারণে এই চাঁদাবাজি যে সারা মানে মহামারীর মতো ছড়িয়ে গেছে সারা জায়গায়, এটা থামানো যাচ্ছে। আমাকে কালকে, আমি একটা টিভি টক শোতে গেছিলাম, এনটিভিতে, তো সেখানে আমার বলতেছিল দেখেন উনি তো চেষ্টা করতেছে। আমি বললাম চেষ্টা করে লাভটা কি? আমরা তো রেজাল্ট দেখতে চাই। তো আপনি যদি এই বার্তা দেন যে তুমি সরকারি দলের লোক হইলে তোমার জন্য কোনো, তো যারা চাঁদাবাজি করতেছে তারা মনে করে যে আমার বহিষ্কার করলে আমার স্বাস্থ্য ভাই যে ওখানে দখল করবে। ওই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সব বিএনপি দখল করছে না? তো এক্স্যাক্টলি একই ব্যাপার হয়েছে। আপনি একজন বহিষ্কার করবেন, তার মামাতো ভাই বা চাচাতো ভাই, তার আপন ভাই যে আবার ওই ওই জিনিসগুলো করবে। আর এটারও একটা কারণ, বড় কারণ হচ্ছে কি জানেন? বৃহত্তর যে যে মানে কর্মক্ষম যারা, যাদের যুবক যারা লেখাপড়া,
তাদের কোনো চাকরি বাকরি নেই, তাদের কোনো কর্মসংস্থান নেই, তারা কি করে খাবে, তাই না? তো এইসব মৌলিক বিষয়গুলো আপনি যদি না দেখে আপনি বলেন যে অমককে আমি বহিষ্কার করছি, তো 6,000 বহিষ্কার করছি, তাতে আমার আমি তো চাঁদাবাজির শিকার হচ্ছি, এটা তো বন্ধ হচ্ছে না। তো সেই জন্য আমার কাছে মানে আসার কিছু দেখছি না আমি আপাতত। আচ্ছা, একটা জিনিস আমার বলা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যেমন ধরেন আপনি কিন্তু আপনার মতো আমিও প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত জীবন আচরণকে আমি আসলে প্রশংসাই করি, আপনিও করলেন শুনলাম, কিন্তু ওনার টোটাল যে ক্যাবিনেট এবং ওনার টোটাল যে পার্টি সারা দেশে যারা ছড়িয়ে আছে, তাদের দাপট, তাদের কর্মকাণ্ড আমাদেরকে কিন্তু হতাশ করছে। তার মানেটা কি? তার মানে কি প্রধানমন্ত্রীর এই দলের উপর নিয়ন্ত্রণ নেই, অথবা উল্টো দিকে এরা কি প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিচ্ছে না, মানছে না, নাকি বলছে ও যা বলে বলুক, আমার কাজ আমি করে যাব? আসলে মানসিকতাটা কি? না, এটা একটু সে ছোট সে করে বলুন না, সমস্যা। এটা 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 তো একদম মানে মানে দিনের আলোর মতো পরিষ্কার। আমি যে কথাটা বললাম, যখনই প্রথমে তারেক রহমানকে আমি দেখলাম যে সে সাদা শার্ট জিন্স পরে একেবারে সাধারণ মানুষের মতো চলাফেরা করে, তারপরে কিন্তু দেখেন একটা মন্ত্রী সে আবার স্যুট লাগাইতেছে, এই যে মিলন, তারপরে কি আহ, খলিল, তারপরে জলিল, কালু, দুলু, মানে এ কি? তো তার মানে কি যে তুমি তুমি তোমার লিডারকে তুমি ফলো করবা না? একটা মানুষের, সাধারণ মানুষের আস্থা তখনই বাড়বে যখন তারা মনে করবে এ তো আমাদের মতোই, আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো কথাবার্তা বলে, ক্ষমতা দেখায় না, তখনই মানুষের তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি পাবে। কিন্তু দেখেন এই যে কদিন আগে যে শিক্ষার পরীক্ষা নিয়ে যে কাণ্ডটা হলো, তাতে করে কি বোঝা যায় যে তার মানে প্রধানমন্ত্রীর কোনো কন্ট্রোল নাই কোনো কিছুর উপরে। আর তিনি যে এটাকে অ্যাসার্ট করবেন সেটা আমরা দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে ভিতরে কি আছে আমার সাথে তো আর তার কথা হয় না, আমি জানিও না এটা। আমি এজ এ সাংবাদিক আমার যেটা কাজ বা আমি যেটা আমি বোঝার চেষ্টা করি তার অ্যাকশন গুলো, সেই অ্যাকশন গুলো সাধারণ মানুষ বা সাধারণ জনকল্যাণে সেই অ্যাকশন গুলা কোনো রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখছি না। জি, আহ অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। খুব দ্রুতই মনে হয় সময় শেষ হয়ে গেল। আহ আপনি ভালো থাকবেন, প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। তবে আরশাদ ভাই যে সমস্ত কথা বললেন সেগুলো মাথায় রাখলে ভালো থাকা একটু কঠিন হয়ে যাবে। তারপর থাকবেন, আহ, থাকতে তো হবে। আগামীতে আবার কথা হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।